প্রথমেই বলি, ছোটোবেলা থেকেই আমার ভারতীয় রেল, বিভিন্ন ধরনের ট্রেন জার্নি প্রভৃতির ওপর একটা অন্যরকম ভালো লাগা আছে। যদি আমাকে কেউ বলে চুজ দ্য কারেক্ট অপশন, প্লেন, বাস, ট্রেন, দেন আই উইল ডেফিনেটলি গো উইথ দ্য ট্রেন। সেটা সুপারফাস্ট, এক্সপ্রেস বা লোকাল যাই হোক না কেন, যদি মালগাড়িতেও একটু জায়গা পেয়ে যাই সেটাতেও চলে যেতে পারি। চলুন এবার আসল গল্পে যাওয়া যাক। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল, বর্ধমান যাওয়া হয়নি বহু বছর। দেখতে ইচ্ছে করছিল কিছু বছর পূর্বের সমগ্র বর্ধমান জেলার সদর শহরকে। বাস, তারপর একদিন ঘুম থেকে উঠে সোজা চলে এলাম এই রানীগঞ্জ স্টেশনে। এই হচ্ছে আমাদের রানীগঞ্জ স্টেশন। ইচ্ছে ছিল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসের ভিডিওর পর, উল্লেখ্য যারা এখনও সেই ভিডিওটি দেখেননি, আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, ইচ্ছে হলে দেখতে পারেন, লোকাল ট্রেন নিয়ে একটি ভিডিও আনার। তাই আজ আমাদের সফর সঙ্গী ট্রেন নাম্বার 63514 আসানসোল বর্ধমান মেমু। এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 7:42 আসানসোল জাংশন থেকে ছেড়ে 1 ঘন্টা 56 মিনিটে 106 কিলোমিটার ডিস্টেন্স কভার করে সকাল 9:38 বর্ধমান জাংশনে পৌঁছই। যাত্রাপথে ট্রেনটির 14টি হল্ট রয়েছে এবং ম্যাক্সিমাম হল্ট দুর্গাপুর জাংশনে 2 মিনিট। এই ট্রেনে কিন্তু ভালো রকম ভিড় হয়, তবে অন্য দিনের তুলনায় যথেষ্ট কম ভিড় রয়েছে আজ। ট্রেন রানীগঞ্জ জাংশন ছেড়ে তার পরবর্তী জংশন অন্ডালের দিকে এগিয়ে চলল। এই তো কথা বলতে বলতে অন্ডাল পৌঁছে গেলাম। আমি কিন্তু রানীগঞ্জ থেকেই ট্রেনে সিট পেয়ে গেছিলাম, কিন্তু যেহেতু আপনাদের সঙ্গে লোকাল ট্রেনের বিভিন্ন মুহূর্তের দৃশ্য শেয়ার করে নেব, তাই এই 1 ঘন্টা 56 মিনিটের জার্নিতে বসি নিই। অন্ডাল আর ওয়ারিয়ার মাঝে কত অজস্র গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। সত্যি চারদিক খুব সুন্দর লাগছে। আর এইগুলো হচ্ছে শিল্পাঞ্চলের পাহাড়। এগুলো কিন্তু প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয়নি। কিভাবে এগুলো তৈরি হয়েছে কেউ জানেন? জানলে প্লিজ কমেন্ট করবেন। ট্রেন এখন ওয়ারিয়া ঢুকছে। তবে লোকাল ট্রেনে উঠলে আপনি কিন্তু বিভিন্ন রকমের খাবার পাবেন, ছোলা মিক্সচার থেকে আরম্ভ করে পাঁপড়, কচুরি, সিঙ্গারা, অনেক কিছু। আর ওই যে দূরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চিমনিগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রেন ইজ এন্টারিং দুর্গাপুর। দুর্গাপুরের ট্রেনে যথারীতি ভালো রকম ভিড় হলো। ট্রেন আর জানলার পাশে সিট, তার সাথে ঝালমুড়ি, আলাদাই কম্বিনেশন। চলে এসেছি রাজবাঁধ। লোকাল ট্রেনের ইন্টেরিয়ারটা কেমন হয় তা আপনারা প্রায় সকলেই জানেন, তবে ট্রেনের বেসিন এবং বাথরুমে জল ছিল না। এদিকে একটু নজর দেওয়া দরকার, কারণ লোকাল ট্রেনগুলো ভারতের একটা বড় অংশের সাধারণ মানুষের আসা যাওয়ার লাইফ লাইন। বাদাম, ছোলা, মুগ ডাল, মটর প্রভৃতি বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে পানাগড় স্টেশন। যতই সামনের দিকে এগোচ্ছি, ট্রেন শিল্পাঞ্চল ছেড়ে সমভূমির দিকে প্রবেশ করছে। বাইরের পরিবেশ তারই প্রমাণ। এটা হচ্ছে মানকড় স্টেশন।
ঠান্ডা দই লস্যি খান। দই লস্যি খুব ভালো জিনিস। ঠান্ডা দই লস্যি খুব কম দাম, 10 টাকা 20 টাকা। ঠান্ডা দই লস্যি খান। ঠান্ডা দই লস্যি খুব কম দাম, 10 টাকা 20 টাকা। দই লস্যি খান, একদম টাটকা। ট্রেনে চাপলে কিছুক্ষণ পরপর খিদে পেয়ে যায়। আপনাদের মধ্যে কার কার এরকম হয় কমেন্ট করে শেয়ার করবেন। সেই সকাল থেকে বেরিয়ে এতক্ষণ পর্যন্ত কিচ্ছু খাইনি, তাই ছোলা মিক্সচার খাওয়া যাক। কাঁচা ছোলা, ছোলা সেদ্ধ, পেঁয়াজ, শসা, আলু, লঙ্কা, স্যাও ভাজা, বিভিন্ন রকমের মশলা দিয়ে দুর্দান্ত তৈরি করা হয়েছিল। খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের 12তম জাংশন খানাতে। এটি একটি গুরুত্বপূর্ণ জাংশন, কারণ সাহেবগঞ্জ লুপ লাইন খানার সঙ্গে যুক্ত। তাছাড়াও এটি হাওড়া দিল্লি মেন লাইনের ওপর পড়ে। 1855 খ্রিস্টাব্দে রানীগঞ্জ পর্যন্ত লাইন সম্প্রসারণের সময় এই খানা জাংশনটি তৈরি হয়। বর্ধমানের আগে শেষ হল্ট ডালিম স্টেশন ঢুকছি, আর এখানে আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে ট্রেন নাম্বার 13044 রক্সল থেকে হাওড়া, রক্সল হাওড়া এক্সপ্রেসে। ফাইনালি উই রিচড বর্ধমান জাংশন। এটি বর্ধমান জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নেমে কিছুটা এগিয়ে কেউ যেন ডাকছে মনে হলো। তারপর দেখা হয়ে যায় অংশুমান দার সঙ্গে। তিনিও ভারতীয় রেলের ফ্যান ও তারও একটা চ্যানেল আছে। তিনি ঝাড়খণ্ড থেকে হাওড়া যাচ্ছিলেন একটা লোকোমোটিভের ডেকোরেশন শ্যুট করার জন্য। তারপর স্টেশনের দোকান থেকে কেক, চিকেন প্যাটিস প্রভৃতি নিয়ে আজকে আমাদের ট্রাভেলের মূল আকর্ষণ বর্ধমান জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখুন বর্ধমান রেলওয়ে জাংশনকে বাইরে থেকে কেমন লাগে। এটি ভারতীয় পূর্ব রেলওয়ে জোনের একটি গুরুত্বপূর্ণ জাংশন। 1855 সালের 15ই আগস্ট এই রুটের প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া থেকে বর্ধমানের মধ্যে চলাচল করে। এবার চলুন বর্ধমান জুলজিক্যাল পার্ক যেতে যেতে বর্ধমান শহরের কিঞ্চিত ভাগ ঘুরে নেওয়া যাক। ঐতিহাসিকদের মতে এই বর্ধমানের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব 5000 সন তথা মেসোলিথিক বা প্রস্তর যুগের অন্তিম সময়ে। বর্ধমান নামটি সংস্কৃত বর্ধমান থেকে ইংরেজ কর্তৃক প্রদত্ত। বাকি ইতিহাস সম্পূর্ণ বর্ধমান শহর ভ্রমণের পর্বে নিয়ে আসব। এই তো এখন আমরা বর্ধমান জুলজিক্যাল পার্ক, যা পূর্বে রমনা বাগান মিনি চিড়িয়াখানা নামে খ্যাত ছিল, তার সন্নিকটে এসে উপস্থিত হয়েছি। এই প্রাকৃতিক বনভূমিটির উন্নতি সাধন হয়েছিল তৎকালীন বর্ধমানের রাজা মহারাজাদের দ্বারা। পরবর্তীকালে সম্পত্তি অধিগ্রহণ আইন জারির পর এটি পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আর এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এতে জুয়ের ভেতর অবস্থিত একটি অতি প্রাচীন শিব মন্দিরের তথ্য দেওয়া আছে। তবে এই মন্দিরটিতে শুধুমাত্র শিবরাত্রির সময়ই প্রবেশ করা যায়, ঐতিহাসিক বলে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই বনভূমিকে 1960 সালে সংরক্ষিত বনভূমি বা রিজার্ভড ফরেস্ট হিসাবে চিহ্নিত করা হয়। 1978 সালে 6টি হরিণ নিয়ে এসে ডিয়ার পার্ক হিসাবে এর পথ চলা শুরু হয়। বর্তমানে এই ইকোলজিক্যাল পার্কে প্রায় 124টি প্রজাতি রয়েছে। এই ইকোলজিক্যাল পার্কের বাইরে একটা ক্যান্টিন রয়েছে। এখানে বিভিন্ন রকমের প্যাটিস, কেক, বিস্কুটস প্রভৃতি বিভিন্ন রকমের খাবার রয়েছে। এখানে আপনি খাবার খেয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। আজ কিন্তু ওয়েদার খুব সুন্দর রয়েছে।
চিড়িয়াখানার বাইরের পেন্টিংগুলো খুবই আকর্ষণীয়। জুলজিক্যাল পার্কে প্রবেশ করার পূর্বে আপনাদের কয়েকটা তথ্য দিয়ে রাখি। এই পার্ক কিন্তু বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে। গ্রীষ্মকালীন সময় সকাল 9টা থেকে 5টা ও শীতকালীন সময় সকাল 9টা থেকে 4:30। পার্কের ভিতর ইউজ অ্যান্ড থ্রো বোতল বা কোনো রকম প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সত্যি আমাদের এই ব্যাপারে আরও বেশি করে সচেতন হওয়া দরকার একটা সুস্থ পরিবেশের স্বার্থে। এখানে প্রবেশ করেই আমরা প্রথমেই দেখা পেয়ে গেলাম এই জুলজিক্যাল পার্কের মূল আকর্ষণ ভারতীয় চিতার। ক্রান্তীয়, ঘনবর্ষণ, শুষ্ক, নাতিশীতোষ্ণ ও উত্তরের সরলবর্গীয় বনভূমিতে এদের বাস। এটি লাল তালিকা অনুযায়ী বিপন্ন প্রজাতির প্রাণী। টোটাল 4টে আছে। সকালে যখন চিড়িয়াখানা খোলা হয় তখন এই বাঘগুলো একদম নেটের কাছে পর্যন্ত চলে আসে। সারা রাত ভেতরে থাকার পর ওদের তো মনে হয় একটু মুক্ত হাওয়ায় ঘুরতে। ভিতরে লম্বা লম্বা প্রকাণ্ড গাছ, মাটির রাস্তা, শান্ত পরিবেশ, সত্যি দারুণ। এরপর আমরা দেখতে চললাম এই চিড়িয়াখানার দ্বিতীয় আকর্ষণ স্লোথ বিয়ারকে। এর নাম হলো স্লোথ বিয়ার বা অলস ভালুক। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশের ক্রান্তীয় নিম্ন বনাঞ্চলে থাকে। এই ভালুকের প্রজাতিটি কিন্তু নিশাচর, কিন্তু আমার সৌভাগ্য আমি এটাকে শুধু অ্যাক্টিভলি দেখিনি, সুইমিং পুলে মজা করার দৃশ্য ও আমাকে গিফট করেছে। এবার আপনারাও দেখুন সেই দৃশ্য, সেই রেয়ার মোমেন্ট যা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। দেখুন আস্তে আস্তে কেমন জলে নামছে। তবে এই পার্কে পশু পাখির সঙ্গে এটাও কিন্তু দেখার যে আমাদের এই রাঢ় অঞ্চলে কত রকমের গাছের জঙ্গল ছিল, তা যদি এক জায়গায় দেখতে হয় তাহলে এই জুলজিক্যাল পার্কে অবশ্যই আসতে হবে। আর এই জলে মার্স ক্রোকোডাইল বা কুমির রয়েছে। এরা ফ্রেশ ওয়াটারে থাকে। ভারত, নেপাল, শ্রীলঙ্কায় এদের দেখতে পাওয়া যায়। খুব দূরে ছিল বলে ভালোভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কালো মতো একটা মাথা ঘুরছে, এগুলো হচ্ছে চিতল হরিণ। বৈজ্ঞানিক নাম এক্সিস এক্সিস। স্বাভাবিক ঘন পর্ণমোচী, আধা চিরহরিত বনাঞ্চল ও উন্মুক্ত তৃণভূমিতে এদের বাস। ছায়াঘন গভীর বনভূমিতেও এদের দেখা মেলে। এরা কিন্তু IUCN লাল তালিকা অনুযায়ী বিপন্নতা স্বল্প উদ্বেগপূর্ণ। এখানে প্রচুর হরিণ আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বার্কিং ডিয়ার বা কাকর হরিণ। এদের যে পুরুষ প্রজাতি হয় সে লালারসের গন্ধের সাহায্যে নিজস্ব সীমানা চিহ্নিত করতে পারে। ভয় পেলে কুকুরের মতো ডাক ছাড়ে, একা থাকতে পছন্দ করে। এটা হচ্ছে সিলভার ফিজেন্ট। স্বাভাবিক আবাস দক্ষিণ পশ্চিম এশিয়া, চীন। এরা স্বল্প উঠতে পারে, মাটির উপর জোরে দৌড়ায়। এবার দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, ভারতীয় ময়ূর। দেখতে পাচ্ছেন কেমন পেখম মেলেছে। এই মুহূর্তটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করেন। সেই দিক থেকে আমরা খুব লাকি ছিলাম। পৌঁছেই দেখি পেখম মেলে দাঁড়িয়ে আছে। এমু পাখি রয়েছে এখানে। অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এমু পাখি। এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পাখি। এই পাখি কিন্তু উঠতে পারে না, ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিমি বেগে দৌড়াতে পারে। এগুলো হচ্ছে লাল বাঁদর। মরুভূমির চরম উষ্ণ শুষ্ক অঞ্চল থেকে চরম শীতল অঞ্চলে এরা থাকে। খুব আক্রমণাত্মক হয়। বিশেষ করে উত্তর ও মধ্য ভারতে প্রচুর দেখা যায়, যেমন মথুরা, বৃন্দাবন, ওদিকে ত্রিকুট পাহাড়। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, আমাদের বৈদ্যনাথ ধাম পার্ট 2 এর সিরিজ
খুব তাড়াতাড়ির মধ্যে চ্যানেলে আসছে, সেখানে ত্রিকুট পাহাড়ও কভার করা আছে। এগুলো হচ্ছে লেঙ্গুর বাঁদর, পূর্ব পশ্চিম বর্ধমানে অধিক পাওয়া যায়। এখানে সজারু রয়েছে অর্থাৎ পর্কুপাইন, এরা হার্বিভোরস অর্থাৎ তৃণভোজী হয়। এখানে টিয়া পাখি দেখতে পাচ্ছেন। ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কায় ঝাঁকে ঝাঁকে দেখতে পাওয়া যায়। এরা 3 থেকে 4টি ডিম পাড়ে। এখানে ঈগল রয়েছে, এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর। আবারও একটা দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারলাম। এই পাখিটি হচ্ছে মদন টাক। এরা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে থাকে। মাছ, ব্যাঙ, সরীসৃপ, অন্যান্য মেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে। ওই ভেতরের আস্তানাগুলোতে শেয়াল আছে, কিন্তু ওরা বাইরে এসে আমার সঙ্গে দেখা করেনি। আর এটা হলো শুকুন বা ভালচার, দেখুন। এই জুলজিক্যাল পার্কের পরিবেশটা কিন্তু দারুণ। প্রচুর গাছপালা, পাখির অনবরত ডাক, সত্যি অসাধারণ। সুন্দর সুন্দর বসার জায়গা, তার সঙ্গে শান্ত নিরিবিলি পরিবেশ। শাল, সেগুন, তমাল, কদম, মানে গাছে পরিপূর্ণ এই পার্কটি। এখানে একটা মিউজিয়ামও রয়েছে, যেটির নাম রমনা বাগান প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। এখানে আপনি বিভিন্ন রকম জীবজন্তুর কৃত্রিম অবয়ব এবং তাদের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। এই দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম এখানে রাখা হয়েছে, যার বয়স আনুমানিক 1,60,000 বছর। অসাধারণ পরিবেশ। আমরা তো গ্রীষ্মকালে গেলাম। যদি আপনি শীতের সময় বর্ধমান যান, তাহলে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে এই বর্ধমান জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কে টাটা করে আমরা চলে এসেছিলাম বর্ধমানের গোলাপবাগ মোড়ের নিউ চাঁদনি রেস্টুরেন্টে। এই চত্বরের অন্যতম পুরনো রেস্টুরেন্ট এটি। আসলে আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এবার চলুন নিউ চাঁদনি রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। এটি হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। ইচ্ছে হলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার রেস্টুরেন্টের ওনারের কাছ থেকে কিছু তথ্য শুনে নেওয়া যাক। আমাদের হোটেলটা কোথায়? হ্যাঁ, লোকেশনটা বল। আমাদের হোটেল হচ্ছে গোলাপবাগ মোড়, বর্ধমান ইউনিভার্সিটির কাছে। আচ্ছা, এখানে আমরা সব রকম খাবারই পাওয়া যায়, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান, সব রকম। ডাল ভাত সবজিও আমরা বিক্রি করি, আবার বিরিয়ানিও বিক্রি করি। তন্দুরি আইটেমও পাওয়া যায়, যেমন নান, মোগলাই। চাইনিজ আইটেমও পাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন, চিকেন কষা, সব রকমের খাবারই পাওয়া যায়। আমরা বাটার নান এবং বাটার চিকেন অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে দুটো আইটেমই কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। নানগুলো খুব সফট ও টেস্টি ছিল। তার সঙ্গে বাটার চিকেনটাও দুর্দান্ত বানিয়েছিল। সঙ্গে ছিল পেঁয়াজ, শসা, লেবু প্রভৃতি দিয়ে মশলা স্যালাড। খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার জন্য আমরা বর্ধমান জংশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব ও পরিবারের মানুষজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, লাইক ও কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন এরকম ট্রাভেলের ভিডিও দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।